সবাই সবার স্বার্থ চায়, দেশের পরিবর্তন চায় কয়জন আমাকে বলেন তো? এই যে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, টেম্পু স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ, অথচ এই চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ডের সঙ্গে কিন্তু লাখ লাখ লোক জড়িত এবং এই চাঁদাবাজি করে তাদের জীবন চলে, জীবিকা চলে, পরিবার চলে। এখন তারা কি পরিবর্তন চাইবে? চাইবে না তো। আমরা এই নির্বাচনে আজিজ মার্কা, শফিউদ্দিন মার্কা সেনাবাহিনী দেখতে চাই না, কিন্তু সেনাবাহিনী কি পরিবর্তন চায়? হয়তো অনেকেই চায়, আবার অনেকেই চায় না, কারণ তারা মনে করে একটা দল ক্ষমতা এলে সেনাবাহিনীর যত 15 বছরের অন্যায় আছে সব অন্যায়ের বিচার হবে। হ্যাঁ, সচিবালয়ে সচিবরা দিনভর আরামায়েশ করে এভাবে চেয়ারে বসে থাকে, হ্যাঁ, কোনো কাজ করে না। পৃথিবীর কোথাও আপনি দেখবেন না এরকম। সেই সচিব কি চাইবে পরিবর্তন হোক? চাইবে না তো। পরিবর্তনকে কারা ভয় পায়? যাদের ওই পরিবর্তনকে মোকাবেলা করার সাহস নাই এবং যারা ওই পরিবর্তনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এরাই সবচেয়ে বেশি প্রভাবশালী এবং এদের সংখ্যা লাখ লাখ। সুতরাং এই পরিবর্তন কিন্তু এত সহজ না। অলরেডি প্রশাসন সহ, সেনাবাহিনী একটা অংশ সহ, সেনাবাহিনী সবাই না, সিনিয়র কিছু অফিসার সহ অনেকেই কিন্তু একটা বিশেষ দলকে জিতানোর জন্য পণ করে ফেলেছে এবং তারা মনে করে যে সেই বিশেষ দলটা আসলেই বাংলাদেশের জন্য এই মুহূর্তে ভালো, আমরাও এই পুরাতন যেই নিয়ম কানুনগুলো আছে ওগুলো চালাতে পারবো এবং পার্শ্ববর্তী একটি দেশও চিন্তা করে যে আপাতত মন্দের ভালো ওই দলটা ক্ষমতায় আসুক। হ্যাঁ, তা না হলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলল দেশে গোয়েন্দা তথ্য পেয়েছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। হ্যাঁ, 3 দিন আগে সে ভিডিওতে আপলোড করলো। সরকারি গোয়েন্দা সংস্থা সরকারের টাকা খরচ করে জরিপ করলো যে বিএনপি ক্ষমতায় আসতেছে, সেটা আবার মাসুদ কামালকে দিল। হ্যাঁ, তাদের উদ্দেশ্য কি? বলছে যে আমরা ওই আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোন কেন্দ্রে কতটা ঝুঁকি এই জন্য করতেছি। ভালো কথা, সেটা তো কোন কেন্দ্রে ঝুঁকি কতটুকু এইসব বিষয়ে আপনারা জরিপ করবেন, ঠিক আছে, বাট কোন দলে কোন প্রার্থী কত % ভোট পেতে পারে এইসব জরিপ করার মহান দায়িত্ব আপনাকে কে দিল? আবার দেখেন, এই যুগান্তরের একটা খবর আজকে সকালেই দিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি। তো এখানে লিখেছে যে বিভিন্ন জরিপ করা হয়েছে এই নির্বাচন উপলক্ষে এবং বিভিন্ন সংগঠনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও জরিপ চালিয়েছে। মূলত আইন শৃঙ্খলা রক্ষা এবং যথাযথ নিরাপত্তা ছক প্রণয়নের লক্ষ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো জরিপ করেছে। এই কারণেই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়নি। আচ্ছা, ফলাফল প্রকাশ না করা হলে আসলো কিভাবে? একটি গোয়েন্দা সংস্থা যুগান্তরকে গোপনে কপি দিয়েছে, সেখানে বলা হয়েছে বিএনপি বেশ এগিয়ে আছে। তারপরে গোয়েন্দা প্রতিবেদনে পঞ্চগড় এক, অমুক ঠাকুরগাঁও এক, এরকম একেবারে প্রত্যেকটা এলাকা ধরে 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 দেখিয়ে দিয়েছে যে কোন কোন জায়গায় কি পেতে পারে। কিন্তু নির্বাচনের আগে এই ধরনের গোয়েন্দা প্রতিবেদনে প্রত্যেকটা আসন ধরে ধরে দেখিয়ে দেওয়া যে বিএনপি জয়লাভ করতেছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু বাস্তবসম্মত আপনি আমাকে বলেন। জামাতের আমির 74 লাখ টাকা সহ ধরা পড়ছে। একটা কথা বলি ভাই, ঠাকুরগাঁও জেলার জামাতের আমির ওই এলাকায় যতগুলো এজেন্ট আছে, ওইসব এজেন্টদেরকে একদিনের বেতন দিলেও তো এই টাকায় হয় না। এখন হয়তো বলবেন যে নির্বাচন কমিশন তো এত টাকা অ্যালাউ করে না। প্রথমত, এত টাকা বহনে কোনো আইনি বাধা নাই আভ্যন্তরীণ ক্ষেত্রে, এর জন্য ঢাকা বিভাগ তাকে আটকায়নি। দ্বিতীয়ত, বিএনপি এর চেয়ে বেশি খরচ করে। আজকে সকাল থেকে আপনি দেখবেন বিএনপির অনেকগুলো এজেন্ট বিভিন্ন জায়গায় জায়গায় টাকা সহ ধরা পড়ছে। টাকার পরিমাণ 74 লাখ না আবার ধরা পড়ছে। সেগুলো নিয়ে কিন্তু মিডিয়ায় তেমন একটা হাইপ নাই। এই জামাতের এই আমিরকে নিয়ে হাইপ তোলা হয়েছে। এখন এই পুরো একটা জেলায় যদি আপনি এজেন্ট নিয়োগ দেন, ওই এজেন্টের টাকা পয়সা, তারপরে চা পানি খরচ, বিভিন্ন খরচ আছে না। এখন বিএনপি এগুলো করে, কিন্তু বিএনপিটা ওইরকম ধরা পড়ে না কেন? যেমন বিএনপি রাজনীতিটাই ভিন্ন। যেমন মনে করেন যে মির্জা আব্বাস যদি আমাকে বললো যে এই আমাকে $1,200 টাকা দে, আমি আমার কাছে না থাকলেও আমি হাওলাত করে হইলো দিব, কারণ মির্জা আব্বাস বড় নেতা, যদি বিএনপি ক্ষমতায় আসে, উনি এমপি হয়, মন্ত্রী হয়, কত লাখ আছে একটা আমার ধরে দিব, আমি এই 10 লাখ দিয়া আমি আরো 30 লাখ কামিয়ে নিব, তাই না? জামাতের তো এটা নাই। আপনি জামাতের সদস্য হলেই আপনার দলকে ডোনেট করতে হবে, প্রতি মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ওনারা টাকা পাবেন কোথায়? এই কারণেই উনি ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছেন ঢাকা শহরে, সেখান থেকে উনি টাকা নিয়ে, ঠিক আছে হয়তো উনি নির্বাচনের কাজেই খরচ করতে যাচ্ছেন, এটা তো আলাদা করে লাভ নেই, কিন্তু তাতে হয়েছেটা কি? এটা তো হালাল পয়সার টাকা, তাই না? কিন্তু আপনারা ওই যে বিএনপি থেকে এতগুলো
ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়েছেন, এটাও তো আপনাদের ভাবা দরকার। তো এখন একটা নিরপেক্ষ বিশ্লেষণ করি যে আসলে যদি সঠিক নির্বাচন হয়, হ্যাঁ, যদি সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ নিরপেক্ষ থাকে, তাহলে কি হতে পারে? দেখুন, কিছু লোক আছে এরা বিএনপি করে, এরা যাই হোক না কেন, এরা বিএনপিতে ভোট দিবে, যে একদম বলে যে বিএনপির একনিষ্ঠ সমর্থক। জামাতেরও আছে এরকম, বিএনপিটা একটু বেশি, জামাত একটু কম, কারণ জামাত যেহেতু একটু ছোট দলেই। বাট আমি যদি বাড়িয়েও ধরি 15% এরকম আছে যারা একনিষ্ঠ বিএনপি সমর্থক। আবার 8 থেকে 10% জামাতেরও আছে যারা একদম জামাত ছাড়া আর কাউরেই ভোট দিব না, দুনিয়া উল্টে গেল না। আবার এরকম আর কিন্তু আওয়ামী লীগেরও আছে, তাই না? তো এর বাইরে আমরা ধরতে পারি নারী ভোটার এবং তরুণ ভোটার। তরুণ ভোটারদের কাছে কিন্তু অনেকেই যায় না। আমরা রাস্তাঘাটে দেখি যে বিভিন্ন প্রচারণায় যে মানুষ বৃদ্ধদের কাছে বেশি যায়, চাচা আমারে ভোট দিয়েন, দাদা আমারে ভোট দিয়েন, দোয়া কইরেন। মানে বৃদ্ধ যারা ক্যান্ডিডেট আছে তারা তো তরুণদের কাছে যায় না, তরুণরাও তরুণদের কাছে যায় না। হ্যাঁ, আপনি হাসনাতকে দেখবেন, সার্জিসকে দেখবেন, দেখবেন সব বৃদ্ধ পুরুষ নারীর কাছে যায়, দোয়া চায়, কিন্তু তরুণদের কাছে যায় না। এই তরুণরা এই মোবাইল, ইন্টারনেট এগুলো দেখে টেকে তারা ডিসিশন নেয় আর কি, যে কোন দলের ভোট দিব। অথচ ভোটের কিন্তু সমান দাম, তরুণদের ভোট আর বৃদ্ধদের ভোট কিন্তু সমানই দাম, তাই না? তো এই তরুণ এতদিন উপেক্ষিত ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে নারী, এই নারী সমাজ দীর্ঘদিন ধরে তাদের মতামতের কোনো মূল্য ছিল না। এমনকি আমি এখনো বিশ্বাস করি যে তারা এখনো ওই স্বামী যা বলে, সন্তান যা বলে সেইভাবেই ভোট দেয়। তাদের রাজনৈতিক নলেজ এতদিন গড়ে উঠতে দেওয়া হয় নাই। বাট এবারে নির্বাচনে পরিস্থিতি ভিন্ন। এবারে নারীরাও কিন্তু ঘরে ঘরে ফোন ব্যবহার করে ইনফরমেশন পায়, এবং তারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে, এবং তারাও কিন্তু এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে আগের চেয়ে অনেক বেশি সক্ষম। আমি মনে করি যে এবারের নির্বাচনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোটগুলা। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য বিএনপি উঠে পড়ে চেষ্টা করতেছে, জামাতও গোপনে চেষ্টা করতেছে। এখন শেখ হাসিনার নীতি হচ্ছে যে নো ভোট নো ভোট, মানে যেই ভোটে আওয়ামী লীগ নাই সেই ভোট আমরা দেব না, এবং তিনি জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলতেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এটা খুব সহজ নাকি? দেখুন, এলাকায় যেসব আওয়ামী লীগের লোকের আছে তারা তো আসলে সবকিছু মেনটেন করে চলতে হয়, তাই না? তাদের একটা নিরাপত্তা ঝুঁকি আছে, তারপরে অন্যান্য বিষয় আছে, ব্যবসা বাণিজ্য আছে, দৈনন্দিন জীবনযাপনের অনেক ঝামেলা আছে। তাদের পক্ষে তো শেখ হাসিনার মতো দিল্লির লুটেন্স বাংলায় বসে ভোট বর্জনের আহ্বান পালন করা তত সহজ না। তারা ভোট দিবে, ভোটে যাবে। এখন আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের সমর্থক যে ভোটাররা আছে তারা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে, এবং সেই ভোটাররা সংখ্যালঘু সহ বেশিরভাগই তারা বিএনপিতে ভোট দিবে, যেটা বিভিন্ন জরিপে আসছে। বাট জামাতে যে ভোট দিবে এমন সংখ্যাও কিন্তু কম না, কারণ বিভিন্ন জায়গায় কিছু সংখ্যালঘু ভোটার আছে যারা চিন্তা করতেছে যে চাঁদাবাজি, দুর্নীতি এগুলো চলতেছে, তো এগুলো যদি চলে তাহলে কেমন হবে, পরিবর্তনের জন্য তারা জামাতকে ভোট দিবে। আবার অনেক এলাকায় আবার আওয়ামী লীগের লোকেরা বিএনপির উপর অত্যাচার করেছে। ওইসব এলাকায় হয়তো জামাত স্ট্রং ছিল না, ওইসব এলাকায় মূল প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। এখন বিএনপির লোকেরা 5ই আগস্টের পরে ওই অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে। তো ওইসব এলাকা আবার আওয়ামী লীগ মনে করবে যে না, আমরা জামাতকে ভোট দিই, জামাতকে ভোট দিলে অন্তত আমরা এদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারবো। তো গ্রাম অঞ্চলে কিন্তু আসন বাই আসন, গ্রাম বাই গ্রাম কিন্তু বিভিন্ন হিসাব নিকাশ আছে। হ্যাঁ, ওই সব হিসাব নিকাশ অনুযায়ী আসলে নির্ধারণ করবে কে বেশি ভোট পাবে এবং কে জিতবে। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সুইং ভোটার। এইসব ভোটাররা বিভিন্ন নির্বাচনে বিভিন্ন দলকে ভোট দেয়। এইসব ভোটাররা কখনো একটা দলের প্রতি অন্ধ অনুগত না। অর্ধেকেরও বেশি ভোটার বাংলাদেশে এরকম। তারা যেই দলকে মনে করে তাদের এক্সপেকটেশনের সঙ্গে যায়, তারা মনে করে তাদের এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারবে, ঠিক সেই দলগুলি কি তারা ভোট দেয়। এটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, জামাত ইসলাম হতে পারে। তারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে ভোট দিয়েছে। এই যে সুইং ভোটারগুলা, এই ভোটারগুলি কিন্তু হচ্ছে মেইন ফ্যাক্টর। এখন এই ভোটারদের ভোটটা যদি জামাত পায়, বা এই ভোটারদের ভোটটা যদি বিএনপি পায়, তাহলে সেটাই হবে জয় পরাজয় ফ্যাক্টর। এবং এর ভিতরে কিন্তু অনেকে এখনো ডিসিশন নেন নাই, আবার অনেকে ডিসিশন নিয়েছেন, কিন্তু ডিসিশন চেঞ্জ হতে পারে। মনে করেন বিএনপি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো সবার আগে বাংলাদেশ, খুব জাঁকজমক করে। তখন একটা তরুণ চিন্তা করলো যে চাইছিলাম জামাতের ভোট দিতে, সবার আগে বাংলাদেশ ভাল লাগছে, দিয়া দেই। হ্যাঁ, আবার জামাতের আমির বললো যে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাই। তো একজন তরুণ চিন্তা করলো যে বিএনপিতে ভোট দিব, আবার চিন্তা করলো যে আচ্ছা জামাতের আমির ন্যায় ইনসাফ, আচ্ছা সবাইকে তো দেখছি, এবার এদের একটু দিয়া দেখি। এরকম কিন্তু চেঞ্জ হতে পারে। এবং এই ভোটারগুলো
এই ভোটারগুলি কিন্তু জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি, এবং নারী ভোটাররা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং আওয়ামী লীগের ভোটাররাও উল্লেখযোগ্য পরিমাণে ভূমিকা রাখবে জয় পরাজয় নির্ধারণ করতে। সুতরাং এই 17 বছর পরে হওয়া এই যে এটা নির্বাচন হতে যাচ্ছে, এটার ভবিষ্যৎবাণী করা কিন্তু এত সহজ না। বাট আমি মনে করি যে বিএনপি এবং জামাত তাদের 50-50 সম্ভাবনা আছে জয়লাভের, 50-50 সম্ভাবনা। আমি কাউকে কারো চেয়ে কোনো অংশে খাটো করে দেখছি না। আর অনেকে মনে করেন যে আওয়ামী লীগের 30% ভোট আছে, আবার অনেকে মনে করেন 20% ভোট আছে। এখন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যে পতন, সেই পতনের পরে আওয়ামী লীগের কতটুকু জনসমর্থন আছে সেটা অবশ্য একটা বিতর্কের বিষয়, বাট কিছুটা হলেও তো আছে, তাই না? 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোটার সংখ্যা ছিল 73%, কিন্তু শেখ মুজিবের মৃত্যুর পরেই 1979 সালের নির্বাচনে দলটির ভোটের পরিমাণ ছিল 24%। আচ্ছা, 24% হোক বা 20% যাই বলি আমি, বাট ভোটার তো আছে, তাই না? তো তারা যেই দলের পক্ষে ভোট দেয় সেই দলের ক্ষমতায় যাওয়া অনেক সহজ হবে, এটা সহজেই অনুমেয়। এখন শেখ হাসিনা কিন্তু নিজে একদম অফিসিয়ালি কোন দলকে ভোট দিতে বলেননি, যে আচ্ছা আমরা নির্বাচনে যেহেতু যাবো না বিএনপি কে ভোট দাও, তাও বলেননি। কিন্তু অনেক স্থানীয় নেতা তারা বিভিন্ন বিএনপি প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে তারা বিএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বাট আওয়ামী লীগের কেন্দ্রীয় অবস্থান হচ্ছে যে ভোটের দিন ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। তো আমি একজন আওয়ামী লীগের নেতার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে দেখুন, ভোট কেন্দ্রে যদি ভোটার উপস্থিতি কম থাকে তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে যাবে। সুতরাং আমরা আমাদের আওয়ামী সমর্থকদের বলতেছি যে তোমরা ভোট কেন্দ্রে যাবে না, এবং এতে যদি কিছু কম মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় এবং ভোটের পার্সেন্টেজ কমে যায়, তাহলে কিন্তু সেটা আমাদের বড় সফলতা। আমরা বলতে পারবো যে দেখো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হয়। তো এবং আওয়ামী লীগ আশা করতেছে যে ভোটের মাঠে বিএনপি জামাত ব্যাপক গন্ডগোল হবে এবং নির্বাচন কমিশন ও সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে এবং নির্বাচন পরিচালনার যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন তোলা যাবে, এটা আওয়ামী লীগ চায়। আর যদি এই নির্বাচনে ব্যাপক মানুষ অংশগ্রহণ করে, যেমন ভোট পড়ে 60%, 70%, 80% মানুষ বা 90% মানুষ ভোট কেন্দ্রে যায় ভোট দিতে, তাহলে কিন্তু আওয়ামী লীগের উপর জনগণের যে বিশ্বাসযোগ্যতা এটা কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এর আগের বার আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতায় আসছে, এবার 21 বছর কেন 42 বছর পরে ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে গণভোটে যদি জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একটা বড় ধাক্কা খাবে, আর দ্বিতীয়ত যদি 70-80% মানুষ ভোট কেন্দ্রে যায়, সেটাও কিন্তু আওয়ামী লীগের জন্য ব্যাপক পরাজয়। এতে বোঝা যাবে যে মানুষ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আবারও প্রত্যাখ্যান করেছে। কাজেই এই নির্বাচনে একটা বিষয় স্পষ্ট, যে এই আগামীকালের নির্বাচনে শুধু যে বিএনপি এবং জামাতের ভাগ্য নির্ধারিত হবে তাই কিন্তু না, সেই সঙ্গে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে। তবে দর্শক, বিএনপি জামাত যে জিতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে প্রশাসনের এই যে অনিরপেক্ষতা, একটা বিশেষ দলের প্রতি কাজ করার প্রবণতা, এটাই কিন্তু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে। বাট আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, সে নির্বাচনে বিএনপি হারুক, জামাত হারুক, বিএনপি জিতুক, জামাত জিতুক, কোনো সমস্যা নেই, আমরা তা মাথা পেতে নেব এবং সরকার পরিচালনা সহযোগিতা করব। কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ।